প্রথমেই যেটা আমি বলতে চাই যে আসলে বিজ্ঞান মনস্কতা এবং নাস্তিকতা এই দুটো হুবহু এক জিনিস নয়। এই দুটোই কোরিলেটেড, মানে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। বিজ্ঞান মনস্ক হলে যিনি হবেন তিনি নাস্তিক হবেন, এটি স্বাভাবিক। কিংবা যিনি নাস্তিক হবেন তিনি বিজ্ঞান মনস্ক হবেন, তার মধ্যে বৈজ্ঞানিক মনোভাবনা থাকবে, না থাকলে তিনি নাস্তিক হবেন কেন, এরকম কতগুলো বিষয় এখানে আছে। এখন এই যে সম্পর্ক আছে, এই সম্পর্ক আছে মানেই কিন্তু দুটো সম্পূর্ণ অভিন্ন এক জিনিস এরকম নয়। যদি আমরা এইভাবে দেখার চেষ্টা করি যে এদের মধ্যে কোনটা আগে গড়ে ওঠে কোনটা পরে আসে, এইভাবে যদি দেখি তাহলে আমরা দেখব যে সাধারণভাবে অধিকাংশ মানুষের ক্ষেত্রেই বিজ্ঞান মনস্কতা গড়ে উঠলে তার ভিত্তিতেই তার মধ্যে নাস্তিকতা বোধ জন্ম। এখন সেদিক থেকে যদি দেখা যায় তাহলে নাস্তিকতা হচ্ছে অনেকটা বলা যেতে পারে যে বিজ্ঞান মনস্কতার একটা পরিণাম। আবার এই যে বিজ্ঞান মনস্কতারও আবার তার একটা পৃষ্ঠভূমি আছে, পেছনকার একটা কথা আছে, ইতিহাস আছে। ফলে এই বিজ্ঞান মনস্কতার পেছনের প্রথম কথাটাই হলো বিজ্ঞান। বিজ্ঞান যদি না থাকে তাহলে বিজ্ঞান মনস্কতার প্রশ্নই ওঠে না। এখন এই যাকে আমরা বিজ্ঞান বলি, সাধারণভাবে বিজ্ঞানের নানা শাখা প্রশাখা ইত্যাদি আছে, সেগুলোর মধ্য দিয়ে যে ধরনের জ্ঞান মানুষের মধ্যে গড়ে ওঠে, যাকে আমরা সাধারণভাবে বিজ্ঞান বলি, তাকে কতগুলো লক্ষণ দিয়ে তাকে আমরা পরিস্ফুট করতে পারি। অর্থাৎ অন্য যে কোনো জ্ঞানের সঙ্গে বিজ্ঞানের জ্ঞানের যে পার্থক্য, এটা কতগুলো লক্ষণ দিয়ে আমরা তাকে পরিস্ফুট করতে পারি। যেমন এই বিষয়টা হলো এইরকম অনেকটা যে বিজ্ঞান প্রথমেই নির্ভর করে বাস্তব জগতের ওপরে। জগতের নানান ঘটনাবলী পর্যবেক্ষণ করে, প্রত্যক্ষ করে, দেখে শুনে তার থেকে বিজ্ঞানের জন্ম হয়। এটা হলো এক নম্বর। বিজ্ঞানী যা দেখে শুনে প্রত্যক্ষ করে তাকেই কিন্তু সে জ্ঞান হিসেবে গ্রহণ করে না। এগুলো হচ্ছে তার কাছে প্রাথমিক তথ্য। এই যে তথ্য, এই তথ্যকে সে যুক্তি দিয়ে সাজায়, যুক্তি দিয়ে সাজিয়ে সে একটা তাত্ত্বিক কাঠামো গঠন করে। তাত্ত্বিক কাঠামো যেটা সে গঠন করে, এই তত্ত্বটা কিন্তু বাইরের প্রত্যক্ষ জগতে পাওয়া যাবে না। এইটা চিন্তার মধ্য দিয়ে গড়ে ওঠে। অর্থাৎ বিজ্ঞান চিন্তার একটা প্রোডাক্ট হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বের মধ্য দিয়ে বিজ্ঞানের জ্ঞানের যাবতীয় প্রকাশ ঘটে। এরকম কতগুলো সাধারণ বিষয় আমাদের মাথায় রাখা দরকার। এখন এই যে বিজ্ঞানের যে জ্ঞান, তার যখন প্রকাশ ঘটে, তার যে বিভিন্ন সাবজেক্টের যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো, আমরা এখানে নিশ্চয়ই সেগুলোর মধ্যে খুব প্রয়োজন না হলে ঢুকবো না। উদাহরণ হিসেবে হয়তো কখনো কখনো এক একটা বৈজ্ঞানিক তত্ত্বের কথা আমাদের বলতে হবে। আমরা এখানে সাধারণ লক্ষণগুলো নিয়েই আলোচনা করছি। এই সাধারণ লক্ষণগুলোর ক্ষেত্রে একটা বড় বিষয় হলো যে সংশয়, অবিশ্বাস। এই অবিশ্বাস কাকে? অবিশ্বাস এক সময় বঙ্কিমচন্দ্র যেমন বলেছিলেন তার জৈবনিক বলে একটা প্রবন্ধে, যে বিজ্ঞানীরা নিজেদের খুব অবিশ্বাস করে। ফলে বিজ্ঞানীদের যে অবিশ্বাস, সেটা প্রথম শুরু হয় নিজেকে দিয়ে। পাছে ভুল করে ফেলি, পাছে সত্য আমার নজর ছাড়া হয়ে যায়, হাত ছাড়া হয়ে যায়। ফলে বিজ্ঞানীরা প্রথম অবিশ্বাস করে নিজেকে, বিজ্ঞানীরা অবিশ্বাস করে অন্য বিজ্ঞানীদের, বিজ্ঞানীরা অবিশ্বাস করে প্রথমেই তাকে যে কথাটা একেবারে অত্যন্ত স্বাভাবিক, অত্যন্ত অবভিয়াস, এইভাবে যে কথাগুলো বলা হয় তাকে অবিশ্বাস করে, তাতে সংশয় প্রকাশ করে। এবং তারপর সে যেটা করে, সে নানাভাবে পর্যবেক্ষণ করতে থাকে। পর্যবেক্ষণ করতে করতে কোনো কোনো বিষয় নিয়ে, কোনো কোনো বৈশিষ্ট্য নিয়ে সে হয়তো পরীক্ষার আয়োজন করে। পরীক্ষা মানে হলো আসলে
আমরা সাধারণ চলতি কথায় যাকে অভিজ্ঞতা বলি, সেই অভিজ্ঞতারই একটা পরিশীলিত রূপ হচ্ছে পরীক্ষা। বিশেষ জায়গায় বিশেষভাবে বিশেষ সময়ে কতগুলো জিনিসকে নিয়ে অন্য কতগুলো অবান্তর জিনিসকে বাদ দিয়ে যে অভিজ্ঞতার আয়োজন, তাই হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষার মধ্য দিয়ে দেখার চেষ্টা হয় যে আমার কাছে যে ধারণাটা, যে জ্ঞানটা উঠে আসতে চাইছে সেটা ঠিক কিনা, মিলছে কিনা। এইরকম আবার আমার কাছে যদি মেলে, পরীক্ষাটা এমন যে সেটা আরেকজন করতে পারে, তার কাছেও মিলছে কিনা। এইরকম করে করে তার নানা রকম যাচাই হতে থাকে। এই হতে হতে সেইটা বিজ্ঞানের জ্ঞানে পরিণত হয়। এখন এই যে বিজ্ঞানের জ্ঞানে পরিণত হওয়া, এর অনেক ধাপ আছে, অনেক ব্যাপার আছে, অনেক কথা আছে এর মধ্যে। সেগুলো উদাহরণ থেকে আমি বলবো। কিন্তু যার মধ্যে এইভাবে জ্ঞানটা গড়ে ওঠে, তিনি কোনো একটা বিশেষ সাবজেক্টের বিজ্ঞানী নাও হতে পারে। ধরা যাক, এমন অনেকেই পাওয়া যাবে যারা হয়তো কোনো বিশেষ বিজ্ঞানের শাখায় তিনি বিশেষজ্ঞ হননি, কিন্তু বিজ্ঞানের এই যে সাধারণ লক্ষণগুলো, এইগুলোকে তিনি দেখেছেন, চর্চা করেছেন, আয়ত্ত করেছেন। তাহলে তার মধ্যে যে বিজ্ঞান চিন্তা, বিজ্ঞান বোধটা গড়ে উঠবে, সেইটা হচ্ছে বিজ্ঞান মনস্কতা। অর্থাৎ তিনি সবকিছুকে বৈজ্ঞানিক একটা মনোভাব থেকে দেখবার চেষ্টা করবেন, এই বোধটা তার মধ্যে কাজ করতে থাকবে। এখন মুশকিলটা কোথায় হয়? মুশকিলটা হয় যে আমাদের চারপাশটা, আমরা যে জগতে বাস করি, যে সমাজে বাস করি, সেই সমাজের স্বাভাবিক যে চিন্তা বৃত্তিগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সবই কিন্তু এর বিরুদ্ধে। অর্থাৎ আমি যে বলছি অবিশ্বাস করা বিজ্ঞানীদের একটা প্রধান লক্ষণ, সংশয় প্রকাশ করা, বাইরের সমাজে কিন্তু তা নয়। বাইরের সমাজে হচ্ছে বিশ্বাস করাটাই হচ্ছে প্রধান লক্ষণ। এই বিশ্বাস করা মানে আমরা মানুষ মানুষকে বিশ্বাস করবে না এই অর্থে বিশ্বাস বলছি না। এখানে বিশ্বাস কথাটা একটা অত্যন্ত নিজস্ব সুনির্দিষ্ট মানে আছে। সেইটা হলো যে আমার কাছে কোনো একটা কথা, কোনো একটা যুক্তি, কোনো একটা তথ্য কেউ উপস্থিত করলে আমি সেইটাকে বিচার করবার আগেই ব্যক্তির প্রতি নির্ভরশীলতা থেকে আমি তাকে গ্রহণ করবার দিকে যাই, ঝুঁকে থাকি। এই হচ্ছে এক ধরনের বিশ্বাস। এই যে বিশ্বাস, যেটা গড়ে উঠেছে প্রথমত একটা দীর্ঘকালীন ধর্মচর্চার মধ্য দিয়ে আমাদের সমাজে, মানে আমাদের মানে আমি বলছি পৃথিবীতে সর্বত্র, শুধু আমাদের ভারতবর্ষে এরকম নয়, ইউরোপে, আমেরিকায় অত্যন্ত জ্ঞানী বিজ্ঞানে উন্নত দেশ, শিল্প অর্থনীতিতে উন্নত দেশ, সেখানেও ধর্ম বিশ্বাস আছে। ফলে বিশ্বাস আমাদের চারপাশে। ফলে আমরা বিজ্ঞানের মধ্য দিয়ে যাকে আয়ত্ত করতে যাই, তাকে কিন্তু এই চারপাশের যে সংস্কৃতি, তাকে বিরোধিতা করে তাকে পথ তৈরি করে করে নিয়ে এগোতে হয়। আবার আরো কত সমস্যা হলো যে অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো অনেকটা বিজ্ঞানের মতো করেই আসে। ধরুন ভুল বিজ্ঞাপন, আমরা একটা ভুল বিজ্ঞাপনকে যখন দেখে বিশ্বাস করি, বিজ্ঞাপনটা যখন আসছে সে কিন্তু কোনো দেবদেবী হয়ে, ভূতপ্রেত হয়ে আসছে না। সে আসছে কিন্তু কতগুলো মেটেরিয়াল উপাদান, বস্তুগত উপাদানকে আশ্রয় করে সে আসছে, এবং এসে সে আমাকে কিছু একটা বোঝাচ্ছে যে হরলিক্স খেলে তুমি লম্বা হবে। এবং আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ, হরলিক্স খেলে লম্বা হওয়া যায়। আমি হরলিক্স খেতে শুরু করলাম, কিংবা আমি আমার সন্তানকে বেশি করে হরলিক্স খাওয়ালাম এই আশায় যে সে লম্বা হবে, সে শক্তিশালী হবে, তার বুদ্ধি বেড়ে যাবে। আমি এখানে যে বিষয়টাকে গ্রহণ করলাম বা বিশ্বাস করলাম, সেটা কিন্তু কোনো দেব দেবী, ভূত প্রেত, ডাইনি এইসব নয়। আমি বিশ্বাস করলাম কতগুলো বস্তুগত উপাদান, একটা বৈজ্ঞানিক প্রচার, মানে বিজ্ঞানের নামে একটা প্রচার, যে প্রচারটা হচ্ছে বিজ্ঞানীরই আবিষ্কৃত উদ্ভাবিত একটা যন্ত্র, দূরদর্শনের মাধ্যমে বা নানান কাগজে পত্রে মুদ্রিত হয়ে আসছে এইরকম, বা আমাদের মোবাইলে নানা রকম যে সামাজিক মাধ্যম, তার মাধ্যমে প্রচারিত হয়ে আসছে, আমি সেটাকে বিশ্বাস করছি। তাহলে এই যে বিশ্বাস প্রবণতা, এইটা হচ্ছে বিজ্ঞান মনস্কতার ক্ষেত্রে একটা বিরাট বাধা। এগুলোকে আমাদের কাটাতে হয়। নাস্তিকতা, নাস্তিকতা বলতে আমরা সহজে যেটা বুঝি সেটা হচ্ছে ঈশ্বরে অবিশ্বাস। আমাদের ভারতবর্ষের কনটেক্সটে প্রাচীনকালে মনে করা হতো যে যারা বেদের কর্তৃত্ব মেনে চলে তারা হচ্ছে আস্তিক,
আর যারা বেদের কর্তৃত্ব মানে না তারা হচ্ছে নাস্তিক। ফলে ঈশ্বরে অবিশ্বাস না করলে সে কিন্তু নাস্তিক হতো না। সাংখ্য দর্শন, কপিলের দর্শন, তারা ঈশ্বর মানে না, কিন্তু তারা বেদের কর্তৃত্ব মানে, ফলে এগুলো হচ্ছে আস্তিক দর্শন। আর বৌদ্ধ, জৈন, চার্বাক এরা বেদের কর্তৃত্ব মানে না, এই জন্য এদেরকে নাস্তিক বলা হোক। এখন ব্যাপারটা হচ্ছে এই যে পরবর্তীকালে অনেকটা বলা যেতে পারে ইউরোপীয় যে ঘরানা, তার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের সঙ্গে মিলিয়েই আমাদের দেশেও আমরা নাস্তিক্যবাদকে, ইউরোপের যেটা এথিজম, যে এথিজম মানে হচ্ছে আসলে থিইজমের অ্যান্টি, যেটা আর কি, মানে যা থিইজম নয় সেটাই হচ্ছে এথিজম, অর্থাৎ যা ঈশ্বর এবং ধর্ম বিশ্বাসকে মানে না, গ্রহণ করে না, তাই হচ্ছে আসলে নিরীশ্বরবাদ এবং নাস্তিক্যবাদ। এই যে ঘরানাটা, এই ঘরানাটা আমরাও আধুনিক কালে, মানে ধরা যাক গত 100-150 বছরের মতো সময়ে আমরা এটা গ্রহণ করেছি। এখন স্বভাবতই এই যে নাস্তিক হওয়া, ঈশ্বরে বিশ্বাস না করা, এটা কিন্তু বিজ্ঞান চিন্তার একটা ফসল। অর্থাৎ আমরা যদি বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে না পারি, বৈজ্ঞানিক দিক থেকে যুক্তিতর্ক করতে না পারি, তাহলে কিন্তু আমরা নাস্তিক হওয়ার জায়গায় এসে পৌঁছাবো। এখন যদি আমরা ধরুন বিজ্ঞানের ইতিহাস, অন্তত ইউরোপে যেখানে ধর্ম বিশ্বাসের সঙ্গে বিজ্ঞানের একটা বড় লড়াই হয়েছে অনেক দিন ধরে, অনেক ধাপে আমরা দেখি, আমরা সেখানে দেখবো যারা বিজ্ঞান চিন্তার প্রতিনিধি, ধরুন মিগুয়েল সার্ভেতো, ধরুন জিওর্দানো ব্রুনো, এরা বিজ্ঞান চিন্তার প্রতিনিধি, অথচ এরা কিন্তু ধর্মে বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাস করেন। নিকোলাস কোপার্নিকাস ঈশ্বরে বিশ্বাস করেন, গ্যালিলিও ঈশ্বরে বিশ্বাস করেন, অথচ আধুনিক বিজ্ঞানের, আধুনিক পরীক্ষামূলক বিজ্ঞান, আধুনিক গাণিতিক বিজ্ঞান এইসবের জন্মদাতা। তাহলে এরা এইগুলোতে বিশ্বাস করেন, অথচ বিজ্ঞানের জন্ম দিচ্ছেন, বিজ্ঞানের অনেক মূল্যবান তত্ত্বের এরা হদিশ দিচ্ছেন। কোনো আলাদা করে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার না করলেও বিজ্ঞানের একটা সাধারণ যুক্তিবোধ তাকে তিনি গড়ে তুলছেন। আমরা বিজ্ঞান মনস্ক বলবো না, এটা তো আর হতে পারে না, অথচ তখনও তাকে বিশ্বাস করে। এইরকম ভাবে ধরুন নিউটন, আইজাক নিউটন, তিনি একটা মানে 1687 সালে তিনি যে বিজ্ঞানের একটা কাঠামো দাঁড় করালেন, যেটাকে আমরা মেকানিক্স বলছি, ক্লাসিক্যাল মেকানিক্স বলছি, সেটা পরবর্তী 200 বছর ধরে বিজ্ঞানের ওটাই হচ্ছে মূল স্ট্রাকচার, এরকম একটা ব্যাপার। বা যারাই বিজ্ঞানের অন্য শাখায় কাজ করছে, তারা যখন ধরুন কেমিস্ট্রিতে ল্যাভুয়াসিও যখন কেমিস্ট্রিকে তিনি আধুনিক ফরম্যাটে আনার চেষ্টা করছেন, নিউটন হচ্ছে তার সামনে একটা মডেল, যে ওইভাবে করতে হবে, ওইভাবে যুক্তি সাজাতে হবে, ওইভাবে নিয়মগুলোকে আবিষ্কার করতে হবে, ওইভাবে স্পেসিফিক খুব স্ট্রিক্ট ল, কেমিস্ট্রির যেগুলোকে সংযোগ সূত্র বলে, 4টে সংযোগ সূত্র, এগুলো কতগুলো স্ট্রিক্ট ল, অনেকটা নিউটনিয়ান নিয়মের মতো করে এগুলোকে প্রতিষ্ঠা করতে হবে। যখন প্রথমে লামার্ক, তারপরে ডারউইন, তারা যখন বিবর্তনের তত্ত্বকে দাঁড় করাচ্ছেন, তারাও চেষ্টা করছেন নিউটনের তত্ত্বের মতো করে একটা অত্যন্ত মানে তথ্য এবং যুক্তির দিক থেকে একটা নিখাদ কাঠামোর ভিত্তিতে যাতে দাঁড় করানো যায়, এইভাবে তার চেষ্টা করছে। অর্থাৎ নিউটন হচ্ছে তখন মডেল। কান্ট, কান্ট যখন 1783 সালে বলছেন যে বায়োলজির ক্ষেত্রে কোনো নিউটন পাওয়া যাবে না, তখন তার মাথায় কিন্তু ওটাই ঘুরছে যে বায়োলজির ক্ষেত্রে অত রিজিড নিয়ম কানুন আবিষ্কার করা সম্ভব হবে না। অথচ কান্ট এটা বলার ধরুন 30 বছর বাদে 1809 সালে যখন লামার্কের বইটা বেরোচ্ছে, তখন দেখা যাচ্ছে যে বিবর্তনকে তিনি একটা নিয়মের মতো করেই দাঁড় করানোর চেষ্টা করছে। আর আরো 50 বছর বাদে ডারউইন যখন তার অরিজিন অফ স্পিসিস বইটা বের করছেন, তখন তাতে দেখা যাচ্ছে যে নিউটনীয় ঘরানার সূত্র মেনেই ওই বায়োলজিক্যাল ফরম্যাটটা তৈরি হচ্ছে। তাহলে নিউটনের কিন্তু এখানে একটা বিরাট ভূমিকা আছে বিজ্ঞানের এই বিকাশটার ক্ষেত্রে। অথচ নিউটন, আপনারা জানেন অনেকেই, যে নিউটন নানা ধরনের অবৈজ্ঞানিক জিনিস নিয়ে, যাকে তখনকার দিনে ইয়ে বলা হতো, অ্যালকিমি বলা হতো, এই অ্যালকিমি নিয়ে তিনি চর্চা করতেন এবং তাতে তার গভীর বিশ্বাস ছিল। খ্রিস্ট ধর্মেরও যেটা
স্ট্যান্ডার্ড খ্রিস্টানিটি তাতে না হলেও খ্রিস্ট ধর্মের কতগুলো অফট্রুথ, নানান বিশ্বাস, তাতে তিনি বিশ্বাস করতেন এবং এগুলো নিয়ে তিনি সারা জীবনই চর্চা করে গেছেন, মানে বিজ্ঞানের পাশাপাশি তিনি চর্চা করে গেছেন। এখন আমরা যদি ওইটাকে দেখে বলি যে নিউটন বিজ্ঞানী কিন্তু বিজ্ঞান মনস্ক নন, আমাদের এই কথা অনেকেই মানবে না, এমনকি বিজ্ঞানীরাও মানবে না। এবং এটা যদি এমনকি কেউ আমাকে বলে আমিও মানবো না, আমি বলবো হ্যাঁ বিজ্ঞানী তো বটেই, আবার তিনি বিজ্ঞান মনস্ক ও, মানে আমি ও কথাটা যোগ করে দেবো বিজ্ঞান মনস্কর সাথে। আমি বলবো যে বিজ্ঞান মনস্ক না হতে পারলে এই যে তিনি তিনটে ভিন্ন ভিন্ন সূত্র, গ্যালিলিওর পতনের সূত্র, অবাধ পতনের সূত্র, কেপলারের গ্রহগতি সংক্রান্ত সূত্র এবং নিউটনের পার্থিব বস্তুর যে গতিসূত্র, এই তিন ধরনের গতিসূত্রকে মিলিয়ে তিনি যখন মহাকর্ষ সূত্র তৈরি করছেন, এটা একটা প্রবল বিজ্ঞান মনস্কতা না থাকলে এটা করা যায় না, মাথা দিয়ে আসবে না। আপনি ধরতেই পারবেন না যে আপনি পার্থিব গতির ক্ষেত্রে যে ত্বরণ দেখেন আর গ্যালিলিও অবাধ পতনের ক্ষেত্রে যে দ্রুততা দেখছে, তার মধ্যে সেই ত্বরণের ধারণা ঢুকে আছে। আবার এই যে গ্রহগুলো সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘুরছে, বেরিয়েও যাচ্ছে না পড়েও যাচ্ছে না, এখানেও এই ত্বরণের একটা ভূমিকা আছে। আবার বলের একটা, তার যে সামান্তরিক নিয়ম, তার একটা ভূমিকা আছে। এইগুলো যে বোঝা, এই বোঝাটা কিন্তু কঠিন কাজ। এই কঠিন কাজের জন্যই দেখবেন বিজ্ঞানের এক একটা আবিষ্কার এক একটা মানুষের জন্য অপেক্ষা করতে পারে। আধুনিক কেমিস্ট্রির অনেক কিছু জানার পরে অক্সিজেন আবিষ্কার করে শিলি এবং প্রিস্টলি তাকে ধরতে পারেন। তারা বিজ্ঞানী, প্রিস্টলি এমনকি প্রচলিত ধর্মমতের বিরোধী, অথচ সেই প্রিস্টলি অক্সিজেনকে অক্সিজেন না বলে তিনি তাকে ফায়ার গ্যাস বলতে শুরু করলেন, যা আগুন জ্বালায়। এইরকম অক্সিজেন হিসেবে তাকে আইডেন্টিফাই করতে হচ্ছে, আটকে যাচ্ছে। কোথায় আটকে যাচ্ছে? ফ্লোজিস্টন নামে একটা ধারণা, সেইখানে আটকে যাচ্ছে যে ফ্লোজিস্টন থাকলে বস্তু জ্বলবে, ফ্লোজিস্টন না থাকলে বস্তু জ্বলবে না, এই তার ধারণা দহনের ক্ষেত্রে। এবারে সমস্যা হয়ে যাচ্ছে, অন্যগুলো যখন জ্বলছে, জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন ম্যাগনেসিয়াম উঠছে, দহন হচ্ছে, ম্যাগনেসিয়াম ওয়্যার, আমাদের এখানে কালী পুজোর সময় অনেকে পোড়ায় ম্যাগনেসিয়ামের তার ফিতে, তখন দেখা যাবে যে ম্যাগনেসিয়াম পুড়ে গেলে যে ছাইটা বেরোয়, ছাইটার যদি, হ্যাঁ পাওয়া গেছে, আচ্ছা বাহ, ঠিক আছে, আমি এগুলো যেমন যেমন লাগবে আমি বলবো, ইয়ে করতে হবে। এই ম্যাগনেসিয়াম ছাইটার যদি ওজন নেওয়া হয়, তাহলে দেখা যাবে ম্যাগনেসিয়ামের যা ওজন ছিল এর ওজন তার চেয়ে বেশি। কি করে হলো? ফ্লোজিস্টন তো পুড়ে গেছে। তখন এই প্রিস্টিনাই যুক্তি দিতে শুরু করলেন যে ফ্লোজিস্টনের ওজনটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ থাকলে ওজন কম হবে, আর হ্যাঁ না থাকলে ওজনটা না থাকলে ইয়েটা কি বলে, ফ্লোজিস্টন না থাকলে ওজন বেড়ে যাবে, এইসব তারা বলতে শুরু করলো। তাহলে এইখানে বিজ্ঞানটা আটকে গেল। অর্থাৎ এইখানে কিন্তু প্রিস্টলি বিজ্ঞানী হলেন কিন্তু বিজ্ঞান মনস্ক হতে পারলেন না, আটকে গেলেন এইখানে। ল্যাভোয়াসিও পারলেন, কেন? ল্যাভোয়াসি অ্যাট দ্য সেম টাইম বিজ্ঞানী আবার বিজ্ঞান মনস্ক। তিনি তার ওই পরীক্ষা নিরীক্ষা অক্সিজেন টক্সিজেন এইসব স্টাডি করতে গিয়ে তিনি বুঝলেন যে ফ্লোজিস্টনের ধারণাটা একটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া একটা ধারণা, এটা বাদ দিলে আর কিছু যায় আসে না, বাদ দিয়ে দিলেন, অক্সিজেনের ধারণাটা সামনে চলে এলো। এই যে ব্যাপার, এইটা যদি আমরা তাহলে আমরা দেখব যে এইটা বলে আমরা দেখতে পাবো যে বিজ্ঞান মনস্কতা বিজ্ঞানের সঙ্গে এইভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অর্থাৎ বিজ্ঞানী হলেই বিজ্ঞান মনস্ক হবেন, সব ক্ষেত্রে নাও হতে পারে। আবার বিজ্ঞানী হলে পুরোপুরি বিজ্ঞান মনস্ক কোথাও কোথাও আটকে যাচ্ছেন, এটা হতে পারে। বিজ্ঞানী হয়েছেন কিন্তু তখনও তিনি নাস্তিক নন, নিরীশ্বরবাদী নন, এটাও হতে পারে।
এইগুলো আমাদের কিন্তু ইতিহাসের স্বাদ থেকে আমাদের নিতে হবে। আবার ধরুন আমাদের দেশে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নাস্তিক বলতে পারি কিনা এই নিয়ে বিতর্ক আছে। অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান মনস্কে নিয়ে কোনো প্রশ্নই, অথচ অক্ষয় কুমার দত্তকে আমরা নাস্তিক বলতে পারি কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে, অনেক রকম মতভেদ আছে। আমি ব্যক্তিগতভাবে তাকে মনে করি যে তিনি 1871 সালের পরে তিনি কার্যত নাস্তিক হয়ে গিয়েছিলেন, কিন্তু আমার সাথে এমন অনেক আছেন তারা আমার খুব ঘনিষ্ঠ এবং তারা সকলেই অক্ষয় দত্তকে আমার মতোই বিজ্ঞান মনস্ক মনে করেন। তারা মনে করেন যে না, শেষ অবধি তিনি নিরীশ্বরবাদী হননি, কাছাকাছি গিয়েছিলেন। তাহলে এই যে পার্থক্যগুলো হয়, কতগুলো কারণ আছে। ধরুন অক্ষয় দত্তর বহু লেখায়, এমনকি 1871 সালের পরের যে লেখা তাতেও পরমেশ্বরের উল্লেখ আছে। তাহলে আমরা কি বলবো? তাকে নাস্তিক বলবো, না তখনও তাকে ঈশ্বরপন্থী এবং আস্তিক্যবাদী এরকম ভাবে বলবো? আমার এখানে একটা বিচার বা একটা বিশ্লেষণ আছে, আমি একটা দেখানোর চেষ্টা করেছি আমার কোনো কোনো লেখায়, যে আসলে তার এই পরমেশ্বর হচ্ছে আসলে ওই দীর্ঘদিন ধরে তিনি যে গ্রাম্য সমাজে ছিলেন, এই গ্রাম্য সমাজে এক ধরনের বুড়ি ছুঁয়ে আসা, এই বুড়ি ছুঁয়ে আসার বাইরে এই পরমেশ্বর আর কোনো ভূমিকা নেই। আর তিনি যা যুক্তিতর্ক দিচ্ছেন, এমনকি সাংখ্য নিরীশ্বরবাদী, সাংখ্যের যারা পরবর্তী ভাষ্যকার, তারা সাংখ্য দর্শনে কপিলকে ঈশ্বরবাদী প্রমাণের চেষ্টা করছেন। অক্ষয় দত্ত বলছেন সাংখ্য কপিল যদি নিজে ঈশ্বরপন্থী হবেন তাহলে তিনি ঈশ্বর নেই, প্রমাণ নেই, এইটা বলবেন কেন? এইগুলো অক্ষয় দত্ত যুক্তি দিচ্ছেন। তার মানে হলো যে অক্ষয় দত্ত আর্গুমেন্ট করছেন কপিল নিরীশ্বরবাদী কাদের সঙ্গে? যারা ঈশ্বরবাদী তাদের সাথে। তাহলে যিনি নিজে ঈশ্বরপন্থী তিনি কি ঈশ্বরপন্থীদের সঙ্গে এরকম তর্ক জুড়বেন? আমি মনে করি জুড়বেন। এই একই কথা কনাদ গৌতমের ক্ষেত্রেও প্রযোজ্য, সেখানেও অক্ষয় দত্ত একই রকম ভাবে আর্গুমেন্ট করছেন। তাহলে অক্ষয় দত্তর লেখার মধ্যে কোথাও কোথাও পরমেশ্বর কথাটা থাকলেও অক্ষয় দত্ত আসলে ঈশ্বরপন্থী নন বলে আমি মনে করি। বিতর্ক আছে, এই বিতর্ক কিন্তু থাকবে। যারা বিতর্ক করছেন, যারা আমার সাথে একমত হচ্ছেন না, আমি যদি মনে করি তারা বিজ্ঞান মনস্ক নন বা তারা আমার মতো করে বিজ্ঞান বুঝতে পারেন, এটা কিন্তু একটা মারাত্মক বিপত্তি হয়ে যাবে, কারণ এটা হবে না। আসলে আমাদের মধ্যে এই ধরনের পার্থক্য, এই ধরনের বিচার এরকম থাকবে, এরা অনেকদিন পর্যন্ত এগুলো সমাজের মধ্যে চলবে। এবং এর ফলে আমি বলতে চাইছি যে ধরুন নাস্তিক, নিশ্চয়বাদী, বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানী, তা সত্ত্বেও কতগুলো অবিজ্ঞান সুলভ চিন্তা নিয়ে আপনি চলছেন, এও হতে পারে। ধরুন ডকিন্স, রিচার্ড ডকিন্স, ডকিন্স কিন্তু প্রবল ভাবে ঈশ্বর অবিশ্বাসী শুধু না, মানে বলা যেতে পারে একালের বিজ্ঞানীদের মধ্যে একজন ক্রুসেডার ঈশ্বরের বিরুদ্ধে। তার কতগুলো বই আছে, বিশেষ করে তিনি যে গড ডিলিউশন নামে যে বইটা লিখেছেন তাতে তিনি ঈশ্বরকে প্রায় শুইয়ে দিয়েছেন, নানান দিক থেকে আর্গুমেন্ট করে, খুব শক্তিশালী আর্গুমেন্ট। অথচ আবার সেই ডকিন্স দেখুন, তিনি জিন সম্পর্কে এমন কতগুলো ধারণা দিয়েছেন যেগুলো জিন সম্পর্কে আমরা যেভাবে বুঝি, যতটা বুঝি, জীবদেহ, প্রাণীদেহ, উদ্ভিদ দেহের ক্ষেত্রে জিনের কি ভূমিকা তার সাথে মিলে। তার যে ধারণা, আমরা অনেকটা তাকে বলতে পারি যে সেটা অনেকটা জিন কৈবল্যবাদ, এইরকম জায়গায় তাকে নিয়ে চলে যাচ্ছে। তিনি যখন ব্লাইন্ড ওয়াচমেকার লিখছেন, তিনি যখন সেলফিশ জিন লিখছেন, তখন তিনি জিনের ওপরে এমন কিছু ক্ষমতা অর্পণ করছেন যেটা প্রায় ঐশ্বরিক ক্ষমতার মতো, সবকিছু জিন ডিটারমিন করে দেয়। আজকে যারা অন্য জেনেটিক্সের যারা প্রতিনিধি বিজ্ঞানী, তারা অনেকে সেটা ঠিক মনে করে না, যেমন গোল্ড এর সাথে একমত নন, তারপরে লিওনটিন একমত নন, এরকম আরো অনেক আছে যারা এই রিচার্ড ডকিন্সের সাথে একমত নন। তারা মনে করেন জিন অনেক কিছু ডিটারমিন করতে পারে, কিন্তু জিনকে ডিটারমিন করতে হয় পরিবেশের সঙ্গে অ্যাকশন ইন্টারাকশনের মধ্যে থেকে, এবং এই ইন্টারাকশনটা না হলে জিন থাকলেও জিনের সব কাজ প্রকাশ হবে না, এগুলো তারা বলে।
এবং একটা বই আছে আপনারা জানেন, 4 জনের লেখা, বইটার নামই হচ্ছে নট ইন আওয়ার জিন। অর্থাৎ বিশেষ করে মানুষের ক্ষেত্রে তার বুদ্ধি, প্রতিভা, মেধা, এই যে বৈশিষ্ট্যগুলো, একজন মানুষ ব্যক্তিগত জীবনে তিনি গান শেখাবেন, গান শিখবেন কিনা, তিনি বিজ্ঞানী হবেন না তিনি আর্টিস্ট হবেন, এগুলো কোনোটাই জিনের মধ্যে নেই বলে তারা একটা লিখেছে। আমি এর সঙ্গে যোগ করব, আমি আপনাদের বলছি যে আমাদের যেগুলো মানুষের একেবারে প্রাথমিক জৈবিক প্রকাশ, ধরুন বসতে শেখা, বসতে শেখা তো কোনো কালচারাল ব্যাপার না। দাঁড়াতে শেখা, হাঁটতে শেখা, এগুলো তো কোনো কালচারাল ব্যাপার না, এগুলো সিম্পলি কতগুলো জৈবিক ব্যাপার। একটা গরু, একটা বেড়ালের বাচ্চা, একটা কুকুরের বাচ্চা নির্দিষ্ট বয়সে এসে দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে, চলতে পারবে। মানুষের বাচ্চা কিন্তু তার না। মানব শিশু কিন্তু তাকে বসতে হলেও তার সামাজিক সাহায্য চাই, বাইরে অন্যদের সাহায্য চাই, তাকে বসাতে হবে, নাহলে সে হামাগুড়ি স্টেজেই থেকে যাবে। 4 পায়ে হাঁটাটা হচ্ছে বায়োলজিক্যালি ফিক্সড, ওইটা সে পারবে। বসতে হলে তাকে অন্য মানুষের সাহায্য নিতে হবে, অর্থাৎ এটা জেনেটিক না, জিনের। এটা ঠিকই, জিনে যদি বসার মতো সাপোর্ট না থাকে সে বুঝতে পারবে না। আবার জিনে বসার সাপোর্টটা আছে তবুও সে বুঝতে পারবে না, যদি না বাইরের 5 জন লোক তাকে সাহায্য করে। তাহলে জিন সর্বস্ব বাদ, এটা কিন্তু একটা অবৈজ্ঞানিক চিন্তা। অথচ চিন্তাটাকে প্রমোট করছেন যিনি, তিনি আমাদের কালের একজন বড় বিজ্ঞানী, বিশিষ্ট বিজ্ঞানী। বিজ্ঞানের বহু ক্ষেত্রে তার কিছু কন্ট্রিবিউশন আছে, বিশেষ করে জীববিজ্ঞান এবং বিবর্তনবাদকে কেন্দ্র করে তিনি ঈশ্বর সম্পর্কিত যে আলোচনাগুলো করেছেন সেগুলো অত্যন্ত মূল্যবান আলোচনা। এই সবকিছুর পরেও এই জায়গাটা খাদ থেকে যাচ্ছে। আচ্ছা, লাস্ট লাইনটা একটু মিস করেছে, একটু একবার কি রিপিট করা যাবে? লাস্ট একটা দুটো লাইন আর কি, জিনের জায়গাটা একটুখানি মিস করেছে, একটা লাইন। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে একজন বড় বিজ্ঞানী যেমন নিউটন, বিজ্ঞানের একটা বিরাট মাপের কাজ করার পরেও তিনি অনেক অবৈজ্ঞানিক কাজ করে গেছেন, তা সত্ত্বেও আমরা তাকে বিজ্ঞান মনস্ক বলতে বাধ্য তার কাজটার জন্য। ঠিক তেমনি রিচার্ড ডকিন্স, তিনিও বিজ্ঞানের বিরাট মাপের কাজ করেছেন, ঈশ্বর বিশ্বাস সম্পর্কে তিনি অনেক ভালো যুক্তিতর্ক উপস্থিত করেছেন আমাদের সময়। এতৎসত্ত্বেও তার মধ্যে আবার, এবং সেই অর্থে তিনিও একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি, তার মধ্যে এই বিজ্ঞান মনস্কতার মধ্যে যে জিন সর্বস্ববাদ ঢুকে গেল সেটা কিন্তু অবৈজ্ঞানিক। তার মানে হলো যে বিজ্ঞান মনস্কতা এটা একটা অত্যন্ত বড় ক্যাটেগরি, অনেক কিছু তার মধ্যে আছে। আমি একটা এই ছবি দেখানোর চেষ্টা করছি, মানে একটা ডায়াগ্রাম, যে এই বিজ্ঞান মনস্কতার মধ্যে কি কি থাকবে। যে একটা হচ্ছে যুক্তিবাদ, অবিশ্বাস, যার কথা আমি বলেছি আপনাদের কাছে, সংশয়, নাস্তিকতা, এগুলো থাকবে। আবার এগুলো থাকলেই আপনি সবটা মিলিয়ে এই যে বিজ্ঞান মনস্কতা আপনি আয়ত্ত করতে পারবেন পুরোপুরি, 100% নাও হতে পারে, কোথাও একটা জায়গা আপনার খাদ থেকে যাবে। এই যে খাদ থেকে যায়, এই খাদ থেকে যাওয়ার কারণটা হলো যে আমরা একটা সমাজের মধ্যে বাস করি, এই সমাজের মধ্যে বেসিক চিন্তাগত, মানসিক মননশীলতাগত পরিবেশটা হলো কিন্তু বিজ্ঞান বিরোধী। তার অনেক এফেক্ট, ইম্প্যাক্ট আমাদের উপর পড়ে। আমরা তার অনেক কিছু কাটাতে পারি, তারপরেও 2-4টে আমরা হয়তো পারলাম না। এই যেখানটায় পারলাম না সেইখানটায় বিজ্ঞান মনস্কতা ধাক্কা খেয়ে গেল, এগুলো হয়। এবং এই যে হয়, এখানে আরেকটা বড় রোল প্লে করে, এই ডায়াগ্রামটার একদম মাথায় যেটা আমি লিখেছি, বিজ্ঞানের লোকপ্রিয় ভাষ্য। অর্থাৎ ধরুন যারা বিজ্ঞানকে পপুলার করে, যারা নিজে বিজ্ঞানী নন, তারা যে বিজ্ঞানের তত্ত্বগুলো পান কোথা থেকে পান? পান নানা লোকপ্রিয় ভাষ্য থেকে। এবার এই লোকপ্রিয় ভাষ্যগুলো যদি সঠিক হয়, আপনি বিজ্ঞানের ধারণাটা সঠিকভাবে পাবেন। লোকপ্রিয় ভাষ্যগুলো যদি সঠিক না হয়, নানা কারণে হয় না, আমার নিজের পড়া, শুধু আমাদের দেশের নয় বিদেশেরও অসংখ্য লোকপ্রিয় ভাষ্য আমি পড়েছি। ধরুন আইনস্টাইনের রিলেটিভিটির উপরে আমি অন্তত বেশ কিছু পপুলার করেছি। আমাকে যদি কেউ বলেন যে আপনি সায়েন্সটা কি ভালো বোঝেন,
আমি বলবো আপনাকে যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আমি ভালো বুঝি, ওর অঙ্কটা খুব জটিল নয়। কিন্তু জেনারেল থিওরি অফ রিলেটিভিটির অঙ্কটা আমি ভালো বুঝি না, ওর অঙ্কটা ভীষণ জটিল। আমি যে অবধি অঙ্ক শিখেছিলাম আমার ছাত্র জীবনে, তার সীমানার বাইরে। আমি অনেকবার চেষ্টা করতে গিয়ে দেখেছি ও পুরোপুরি বোঝা যায় না, আমার আয়ত্তের এখনো বাইরে। তা সত্ত্বেও আমি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এই লোকপ্রিয় ভাষ্যের বইগুলো থেকে খানিকটা বুঝবার চেষ্টা করেছি, খানিকটা বুঝতে পেরেছি বলে দাবি করতে পারি। তাতে আমি দেখেছি যে বহু মানুষ, ধরুন বার্ট্রান্ড রাসেল যখন এই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি ভাববাদী ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। বস্তুকে বলছেন বস্তু বলে আসলে কিছু নেই, সবই হচ্ছে অঙ্ক বলে দিচ্ছেন। হুইজ বার্ট্রান্ড রাসেল হচ্ছেন মানে 20th সেঞ্চুরিতে ইউরোপের সবচাইতে শক্তিশালী নিশ্চয়বাদী এথিস্ট। রাসেল গণিতের দর্শনে তার বিপুল দখল। সেই বার্ট্রান্ড রাসেল তিনি যখন ওই থিওরি অফ রিলেটিভিটি ব্যাখ্যা করছেন, তিনি বলছেন যে এখানে আমরা দেখছি বস্তু বলে আর কিছু নেই, সবই অঙ্ক। ভাববাদী হয়ে যাচ্ছে, তাহলে সেই অর্থে তিনি বিজ্ঞান থেকে বিচ্যুত হচ্ছেন, বিজ্ঞান মনস্কতা থেকে তিনি বিচ্যুত হয়ে যাচ্ছেন। এখন এই বিজ্ঞান মনস্কতা থেকে বিচ্যুত বললে, বার্ট্রান্ড রাসেল বিচ্যুত বললে, এটা একটা বিরাট কথা। আমি একটা হরিদাস পাল যে এটা বলতে বাধ্য হচ্ছে আজকে এই প্রসঙ্গটা তুলে, কারণ এই লোকপ্রিয় ভাষ্যের মাধ্যমে কিন্তু আমাদের বিজ্ঞান মনস্কতা গড়ে উঠবার প্রধান উপকরণ। আমরা কেউ অরিজিনাল, অধিকাংশ লোক, ধরুন আমি বলছি আজকে এই আসরে যারা আমরা বসে আছি, আমাদের মধ্যে খুব কমই আছেন যারা বিজ্ঞানীদের পেপার, বিজ্ঞানীদের বইপত্র থেকে বিজ্ঞানকে আয়ত্ত করেছে। এই লোক সংখ্যা কিন্তু কম। বেশিরভাগ আমরা পপুলার সায়েন্সের বইগুলো পড়ে পড়ে বিজ্ঞান সম্পর্কে ধারণা আমরা পাই, লাভ করি। তাহলে সেগুলোতে যদি ভুল থাকে, সেগুলোতে যদি বিজ্ঞান সম্পর্কে প্রকৃত ধারণাটা দেওয়া না থাকে, তার ভাষ্যটা যদি ভুল হয়, আমরা কিন্তু ভুল জায়গায় চলে যাব। ফলে বিজ্ঞান মনস্কতার জন্য এই অনেকগুলো জিনিস দরকার। বিজ্ঞান মনস্কতা থেকেই নাস্তিকতার উদ্ভব হয়, এটাও সত্য। আবার হবেই, নাও হতে পারে। যার হয়নি সে বিজ্ঞান মনস্ক নয়, সঙ্গে সঙ্গে বলতে পারবো না, যতক্ষণ না আমরা দেখব যে আরো 5টা ক্ষেত্রে সে বিজ্ঞান থেকে বিচ্যুত হচ্ছে কিনা। যদি দেখি হচ্ছে না, আমি বলবো বিজ্ঞান মনস্ক। আমি বার্ট্রান্ড রাসেলকে বলবো বিজ্ঞান মনস্ক, তা সত্ত্বেও বলবো একটা জায়গায় তার বিচ্যুতি হয়েছে। এইরকম আমি নিউটনকে বিজ্ঞান মনস্ক বলবো, কিন্তু তিনি কতগুলো জায়গায় বিজ্ঞান মনস্কতা থেকে বিচ্যুত হয়েছে। এইরকম এখন এখানে আরেকটা কথা আছে যে যেহেতু অতীতকালের অনেকগুলো নেগেটিভ উদাহরণ থেকে আমরা শিক্ষা নিই, আমরা চেষ্টা করি তাকে কাটিয়ে উঠতে। ফলে আগামী দিনে যত আমরা এগোতে থাকবো, তত বিজ্ঞান মনস্কতার সঙ্গে নাস্তিকতা ওতপ্রোতভাবে জড়িত হতে থাকবে। অর্থাৎ আগামী দিনে ধরা যাক আজ থেকে আরো 50 বছর বাদে কেউ যদি নাস্তিক হতে না পারেন বিজ্ঞান মনস্ক হয়ে, তাহলে কিন্তু তাকে বিজ্ঞান মনস্ক বলা যাবে না পুরোটা। কিন্তু এটা আমরা এখন বলতে পারবো। আমাদের ব্যাকগ্রাউন্ডটা, আমাদের পশ্চাৎপদটা এমন যে এটা বলার মতো সময় এখনো আসেনি। আমরা এইটুকু ধরে নিতে পারি যে আমাদের এখানে একটা সংগ্রাম আছে, একটা লড়াই আছে, একটা দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্বের ক্রমাগত নিরসন করতে করতে আমরা এগোতে পারবো। এইভাবে কাজটা আমাদের চলতে থাকবে। এখানে আমাদের বিজ্ঞান চিন্তা, বিজ্ঞান বোধ, তার সাথে সাথে বিজ্ঞানের সঠিক পাঠ, তার সাথে সাথে সঠিক দর্শন, বস্তুবাদী চিন্তা, তাকে আয়ত্ত করা, যুক্তিশীলতা, যুক্তিবাদিতা। যুক্তি মানে শুধু তর্ক করলাম এটাই যুক্তি নয়। আমি শুধু একটা কথার পৃষ্ঠে আরেকটা পাল্টা কথা বলতে পারছি, এটাই মানে যুক্তিটা। যুক্তি মানে হচ্ছে আমি ভাবনা চিন্তা করে একটা জিনিসের সত্য মিথ্যার পক্ষে বিপক্ষে ভাবনা চিন্তা করে কিছু কথা বলতে পারছি কিনা, এটা হচ্ছে যুক্তি। আমরা এটা করতে পারছি। তথ্য মানে হচ্ছে আমাদের চারপাশে যা কিছু ঘটছে, ঘুরে বেড়াচ্ছে, সবই তথ্য। আমি কোনটা নেব না, এই আমার পছন্দের ব্যাপার, আমার যুক্তির সাথে মেলানোর ব্যাপার। এই মেলাতে আমি পারি কিনা, এরকম অনেক প্রশ্ন বিজ্ঞান মনস্কতার মধ্যে গ্রথিত হয়ে আছে। এইগুলো আমরা যত একসঙ্গে মেলাতে পারবো, যত আমরা একসঙ্গে ধরতে পারবো, যত আমরা একসঙ্গে নিতে পারবো, আমরা বিজ্ঞান মনস্ক হতে পারবো, আমরা এগোতে পারবো। আবার ততটুকুতেই আমরা কিন্তু নাস্তিক হতেও সক্ষম হব। আমরা বুঝতে পারবো
যে ঈশ্বরে বিশ্বাস, ধর্মের বিশ্বাস, এগুলো অনেক ধরনের পশ্চাৎপদতা, যুক্তির অভাব, বিশ্বাসের প্রাবল্য, এই সব জায়গা থেকে এগুলো উঠে আসছে। এইগুলোকে আমাদের যুক্তি তর্ক দিয়ে কাটাতে হবে, তথ্য দিয়ে কাটাতে হবে, বিজ্ঞান বোধ দিয়ে কাটাতে হবে। এবং এই কাটানোর ক্ষেত্রে দুটো পাশাপাশি দুটো সংগ্রাম আছে। একটা হচ্ছে যিনি নিজে বিজ্ঞান মনস্ক হওয়ার চেষ্টা করছেন, তিনি নিজে জীবনের সর্বত্র বিজ্ঞানকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এর মধ্য দিয়ে কাটবে। আরেকটা হচ্ছে আমরা যারা বিজ্ঞান আন্দোলন করছি, তারাও আমরা বিজ্ঞানের চিন্তাটাকে সমাজে, জীবনে, চারদিকে নানান ক্ষেত্রে কতটা প্রয়োগ করতে পারছি, কতটা ব্যাখ্যা করতে পারছি, তার উপর এটা নির্ভর করবে। এই সব কিছুর মধ্য দিয়ে বিজ্ঞান মনস্কতা গড়ে উঠবে, নাস্তিকতা গড়ে উঠবে। বিজ্ঞান মনস্কতা আরো বহুদিন পর্যন্ত আগে থাকবে, নাস্তিকতা একটু পেছনে থাকবে, কিন্তু আবার নাস্তিকতা ক্রমাগতই বিজ্ঞান মনস্কতাকে ধরে ফেলবার চেষ্টা করতে থাকবে। অনেকটা এইভাবেই আমাদের অগ্রগতি হতে থাকবে বলে আমার মনে হচ্ছে। আমি আমার প্রাথমিক আলোচনাটা আপাতত এই অবধি বলে শেষ করছি। এরপরে যুক্তি তর্ক আলোচনার মধ্য দিয়ে প্রশ্ন যেমন উঠে আসবে আমি চেষ্টা করবো আরো কিছু। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শ্রী অশোক মুখোপাধ্যায়কে। অশোক মুখোপাধ্যায় বিজ্ঞান মনস্কতার স্বরূপ নিয়ে বিস্তারে আলোচনা করলেন এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বিজ্ঞান মনস্ক কাকে বলবো এবং কাকে বলবো না সেটা বললেন। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, উনি একাধিক উদাহরণ দিয়ে, উনি গ্যালিলিও থেকে শুরু করে নিউটন থেকে শুরু করে একাধিক বিজ্ঞানী উদাহরণ দিয়ে দেখালেন যে সকলে বিজ্ঞান মনস্ক হননি। খুব চিত্তাকর্ষক ভাবে উনি নিউটনের কথা বললেন। আমরা জানি নিউটন ধর্মে বিশ্বাসী ছিলেন, তিনি অ্যালকেমিস্ট নিয়ে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন। তাকেও বিজ্ঞান মনস্ক বলা যাবে, বলা উচিত, সেই পক্ষে যুক্তি দিলেন। এবং শেষত যে একদম 100% বিজ্ঞান মনস্ক এভাবে না বলে তার এই খামতি সমেত বিজ্ঞান মনস্ক, এই ধরনের একটি কথা বললেন। অক্ষয় কুমার দত্ত এবং বিদ্যাসাগরের প্রসঙ্গ আনলেন এবং আনার পরে তারা নাস্তিক ছিলেন কিনা সেই বিষয়ে প্রশ্ন থাকলেও তারা যে বিজ্ঞান মনস্ক ছিলেন, বিশেষ করে অক্ষয় কুমার দত্তের প্রসঙ্গ উনি তুলে বললেন যে বিজ্ঞান মনস্ক ছিলেন, সেই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। অর্থাৎ কোথাও একটা বিজ্ঞান মনস্কতা এবং নাস্তিকতা একদম যে এক হয়ে যাচ্ছে সেটা নয়, সেভাবে উনি শুরু করলেন। রিচার্ড ডকিন্স, যিনি নব্য নাস্তিকতাবাদের অন্যতম মুখ হিসেবে আমাদের সামনে উঠে এসেছেন, খুব ইন্টারেস্টিং একটি পয়েন্ট উনি তুললেন। আমার তো ভীষণ ইন্টারেস্টিং মনে হলো। যদিও এটা জানা, তাও যে ডকিন্স ঘোষিতভাবে প্রবল ঈশ্বর বিরোধী হওয়া সত্ত্বেও, প্রবলভাবে ঘোষিত ঈশ্বর বিরোধী হওয়া সত্ত্বেও যে যেভাবে উনি জিনকে প্রজেক্ট করলেন, সেটা কোথাও গিয়ে তিনি বোধহয় জিনের মধ্য দিয়ে ঈশ্বরকে খুঁজছেন, এই একটি বিষয়কে ইঙ্গিত করলেন। এই বিষয়টাকে বোধহয় আরো গভীরে আলোচনা করার প্রয়োজন আছে, শুধু ডকিন্স বলে নয়। আমরা বোধহয় অনেক সময় ঈশ্বর বিরোধিতা করতে করতে এমন কিছুতে বিশ্বাস বোধহয় করে ফেলছি কিনা ভাবার দরকার হয়ে পড়ে, যেটা হয়তো ঈশ্বর বিষয়ের যে এসেন্স, সেই এসেন্সের দিকে আমাদের ঠেলে দেয়। এই প্রশ্নটা অশোক মুখোপাধ্যায়ের বক্তব্যে বেশ জলের সঙ্গেই এলো। তো উনি সেলফিশ জিনের কথা বললেন। তো দ্য গড রিলেশন কথা বলা সত্ত্বেও উনি সেলফিশ জিনের পক্ষে কলতি করেছেন, ডকিন্স ইত্যাদি। তো অসংখ্য ধন্যবাদ আরো একবার আমাদের প্রথম বক্তা শ্রী অশোক মুখোপাধ্যায়কে। আমরা এই বিষয়ে প্রশ্ন নেব, আপনারা প্রশ্নগুলো লিখে রাখুন। আমরা পরবর্তী সময় একসঙ্গে প্রশ্ন নেব এবং তারপর একটি আলোচনা, একটা মত দেওয়া নেওয়া বিনিময়ের প্রসঙ্গ রাখবো আমরা। তার আগে আমরা দ্বিতীয় বক্তা আমাদের যিনি আছেন তার বক্তব্যটা একবার শুনে নিই।